হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স ফোরাম। দেখো, সেদিন তোমাদের ক্লাস 11 স্টার্ট হলো আর দেখতে দেখতেই সেমিস্টার 1 এর এক্সামও চলে আসছে। আচ্ছা, সেমিস্টার 1 এ তোমাদের ভেক্টর আপাতত একবার ঠিকঠাক করে পড়া হয়েছে কি হয়নি? যদি হয়নি কোনো সমস্যা নেই। ভেক্টর সম্পর্কে যদি তোমরা কিছু নাও জেনে থাকো তাহলেও আজকের ক্লাসে তোমাদের কোনো প্রবলেম হবে না। যারা এন্ট্রান্স এক্সামের জন্য পড়ছো তারা কি হচ্ছে না, তোমরা কঠিন কঠিন অঙ্ক করছো, কোনো সমস্যা নেই তাতে। কিন্তু অনেক সময় কি হয়, কিছু বেসিক প্রবলেম, বেসিক কিছু কনফিউশন তোমাদের থেকে যায়। যদি এরকম কোনো কিছু থেকে থাকে, আজকের ক্লাসটা তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকে ভেক্টর সম্পর্কে যা যা আছে ফুল ভেক্টর চ্যাপ্টারটা কমপ্লিট করব, যাতে সেমিস্টার 1 এ তোমরা ঠিকঠাক করে লিখে আসতে পারো, ঠিকঠাক অ্যান্সার করতে পারো। তো সময় নষ্ট না করে চলো আমরা শুরু করি। দেখো, কিছু করার নেই, আমরা ভেক্টর শুরু করছি, আর ভেক্টর জিনিসটা কি সেটাই প্রথমে বলবো না, তা তো হয় না। তো সবার আগে আমরা দেখব যে হোয়াট ইজ ভেক্টর। তোমরা জানো আমাদের যে ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা দুভাগে ভাগ করি, একটা স্কেলার কোয়ান্টিটি, একটা ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি কোনটা? যাদের অনলি ম্যাগনিটিউড বা মান থাকে। আর ভেক্টর কোয়ান্টিটি যাদের ম্যাগনিটিউড আর হচ্ছে গিয়ে ডাইরেকশন দুটোই যাদের থাকবে তারা হচ্ছে গিয়ে ভেক্টর। এবার ভেক্টরকে আমরা কি দেখবো? ভেক্টরের মেইন যেটা দেখবো সেটা হচ্ছে কি কম্পোজিশন অফ ভেক্টর। তো হোয়াট ইজ কম্পোজিশন অফ ভেক্টর? কম্পোজিশন অফ ভেক্টরস কি জিনিস না, দ্য প্রসেস। কি প্রসেস না, যে প্রসেসের মাধ্যমে আমরা ভেক্টরকে যোগ বিয়োগ করব, ভেক্টর রাশির যোগ বিয়োগ করব, যে প্রসেসের মাধ্যমে, সেইগুলোকে আমরা বলবো কম্পোজিশন। তাদেরকে আমরা একসঙ্গে কম্পোজিশন অফ ভেক্টরস বলছি। যেমন আমরা স্কেলার রাশির যোগ বিয়োগ করি, সাধারণ বীজগণিতের সাহায্যে ভেক্টর রাশির যোগ বিয়োগ করার জন্য আমাদেরকে কিছু স্পেশাল ল শিখতে হবে, যেগুলোকে আমরা একসঙ্গে বলছি ভেক্টর অ্যালজেব্রা। ওকে, তো যদি আমরা দুটো ভেক্টরের যোগ করি, দুটো ভেক্টরের যোগ বিয়োগ করতে চাই, তাহলে সেজন্য দুটো ল আছে। একটা হচ্ছে কি ট্রাইঅ্যাঙ্গেল ল বা ত্রিভুজ সূত্র, আর একটা হচ্ছে গিয়ে প্যারালেলোগ্রাম ল বা সামান্তরিক সূত্র। আর যদি দুইয়ের বেশি মোর ভেক্টর, দুইয়ের বেশি ভেক্টরকে আমরা যোগ করতে চাই, তাহলে তার জন্য লাগবে কি না পলিগন ল। ওকে, তো সবার প্রথম এর মধ্যে আমরা শিখবো সেটা হচ্ছে কি ট্রায়াঙ্গেল ল কি জিনিস, আমরা ওইটাই হচ্ছে কি শিখব। ট্রায়াঙ্গেল ল বা ত্রিভুজ সূত্র। তো সবার আগে একটা ট্রায়াঙ্গেল এঁকে নিব। কি বলছে না, বলছে যদি দুটো ভেক্টরকে আমরা যোগ করতে পারি ট্রায়াঙ্গেল ল এর সাহায্যে। তো কি বলছে, যদি দুটো ভেক্টরকে আমরা পরপর দুটো বাহুর দ্বারা একটা ত্রিভুজটাকে ধরে আমি নাম দিয়ে দিচ্ছি কি না ও এ বি। এই যে ত্রিভুজটা আমি আঁকলাম, এর পরপর দুটো বাহু এবং ক্রমানুসারে একই ক্রমে এই দিকে একটা ভেক্টর নিচ্ছি, এইটাকে ও এর দ্বারা আমি এ ভেক্টরকে রিপ্রেজেন্ট করছি, আর এ বি দ্বারা আমি বি ভেক্টরকে রিপ্রেজেন্ট করছি। বলছে একটা ত্রিভুজের পরপর বা একই ক্রমে নেওয়া দুটো বাহুর দ্বারা যদি আমি দুটো ভেক্টরকে রিপ্রেজেন্ট করি, তাহলে বিপরীত ক্রমে নেওয়া অপর বাহুটা, এই যে বাহুটা ওবি যেটা আছে এটাকে বিপরীত ক্রমে নিয়েছি। দেখো, এই দুটো যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ নিয়ে থাকি, এটা এই দিকে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, কিন্তু এটা দেখো উল্টো দিকে নিয়েছি মানে ক্লকওয়াইজ, তাহলে বিপরীত ক্রমে, এই জন্য এটাকে বলছি বিপরীত ক্রমে নেওয়া। যে অপর বাহুটা যে ভেক্টরকে নির্দেশ করবে সেইটা হচ্ছে কি হবে না, এই যে মূল যে দুটো ভেক্টর আমি নিয়েছিলাম এদের যোগফল। আর অবশ্যই যোগফলকে আমরা এখানে যোগফল বলি না, কি বলবো, রেজাল্টেন্ট বা লব্ধি। তো এই আর ভেক্টরটা কি হবে, এ এবং বি ভেক্টরের লব্ধিকে নির্দেশ করবে। এটাকে ভেক্টরিক্যালি আমি লিখতে পারি আর ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর
প্লাস বি ভেক্টর। তো আমাদেরকে কি নির্ণয় করতে হবে, না এই যে আর ভেক্টরটা নিয়েছি, এই আর ভেক্টরের মান, ম্যাগনিটিউড আর ডাইরেকশন নির্ণয় করতে হবে। তো ডাইরেকশন নির্ণয় করার আগে আমাদেরকে দেখতে হবে যে এ ভেক্টর এবং বি ভেক্টর আছে, এদের ভ্যালু তো আমরা বুঝতে পারছি। এ ভেক্টরের যে ভ্যালু সেটা কি হবে, বা ম্যাগনিটিউড যেটা আমি বলছি সেটা কি হবে, না মড অফ এ ভেক্টরও লিখতে পারি, ঠিক আছে, শুধু এ ও লিখতে পারি। আবার এখানটার নিয়ম অনুসারে আমরা কি বলতে পারি, যে এই যে ও এ যে লেন্থটা আছে, এই লেন্থটা হচ্ছে কি না ম্যাগনিটিউডকে নির্দেশ করবে। একই রকম ভাবে বি ভেক্টরের ক্ষেত্রে হচ্ছে গিয়ে কি হবে, না মড অফ বি ভেক্টরও বলতে পারি, বা হচ্ছে কি আমরা শুধু বিও বলতে পারি, একই জিনিস। বা হচ্ছে কি আমি এ বি যে লেন্থটা সেটা, এবং আর ভেক্টরের ক্ষেত্রে একই রকম ভাবে আমি ও বি যে লেন্থ তাকেও বলতে পারি, এবং সহজে এখানে আর বা মড অফ আরও বলতে পারি। কিন্তু এই আর কে বা আর যে ভ্যালুটা আছে সেটাকে নির্ণয় করতে হবে কাদের দ্বারা, এ এবং বি এর দ্বারা। তো এটা নির্ণয় করার আগে আমাদেরকে দেখতে হবে এ এবং বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত আছে। তো সেজন্য আচ্ছা অ্যাঙ্গেল দুটো ভেক্টরের মধ্যে কিভাবে কোণ বুঝতে হয় বা কত রকমের ভেক্টর হতে পারে, এর জন্য কিন্তু আগে একটা ভিডিও আমার দেওয়া আছে। একটু আমি মনে করিয়ে দিচ্ছি যে দুটো ভেক্টরের ডাইরেকশনের মধ্যে যে কোণ হয়, তার মানে কি এই যে ভেক্টরটা আছে ভেক্টর এর ডাইরেকশন অ্যাকচুয়ালি এই দিকে, আর এই যে ভেক্টরটা এর ডাইরেকশন অ্যাকচুয়ালি হচ্ছে এই দিকে। তাহলে এদের মধ্যে কোনটা হবে, এইটা যেটাকে আমি আলফা ধরছি। কিন্তু ভুল করেও কিন্তু আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে এইটা হচ্ছে গিয়ে এ এবং বি এর মধ্যে কোণ হয়ে যাবে, তা কিন্তু নয়। এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যে কোণ হবে কোনটা, না এইটা যেটাকে আমি আলফা বলছি। তাহলে এই যে আর আছে ভেক্টর, আর ভেক্টর আছে, তার যে ভ্যালু হবে তার সূত্র কি হয় আমরা জানি, যে রুট এ স্কয়ার, যেখানে এ হচ্ছে গিয়ে এ ভেক্টরের মান বা ম্যাগনিটিউড, প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা। আর যখন আমরা এই আর ভেক্টরটার দিক নির্ণয় করব, তখন আমরা কি করি, এই যে এ ভেক্টরের সঙ্গে একটা কোণ নিয়ে নিই থিটা। এ ভেক্টর কোন দিকে আছে অলরেডি আমরা প্রথম থেকেই জেনে থাকবো, আর এ ভেক্টরের সঙ্গে আর কত কোণে আছে যদি জানতে পারি, তাহলে অবশ্যই আর ভেক্টরও কোন দিকে আছে আমরা জেনে নিব। তো সেই জন্য এখান থেকে যে সূত্র আমরা শিখেছি সেটা কি, না tan থিটা ইকুয়ালস টু কি হয়, না বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। এই সূত্রের সাহায্যে আমরা থিটার ভ্যালু নির্ণয় করে সহজেই বুঝতে পারবো যে আর ভেক্টরটা অ্যাকচুয়ালি কোন দিকে আছে। ওকে, এবার আমরা শিখবো কি আমাদের দ্বিতীয় কি ছিল, না প্যারালেলোগ্রাম বা সামান্তরিক সূত্র। দেখো, যে ত্রিভুজ সূত্রটা ঠিকঠাক করে বুঝতে পারবে সে সামান্তরিক সূত্রও বুঝতে পারবে খুব সহজে, আর যে বহুভুজ সূত্র বা পলিগন ল আছে সেটাও কিন্তু আরামসে বুঝতে পারবে। দেখো, সামান্তরিকে আমরা বিশেষ ক্যালকুলেশন আমরা করব না, কারণ একই ক্যালকুলেশন, কিন্তু ছবিটা আমাদেরকে বুঝতে হবে। এই যদি একটা সামান্তরিক হয়, ধরো আমরা নাম নিচ্ছি কি একটা এ বি সি। আচ্ছা, সামান্তরিক সূত্রটা বলছে কি, বলছে যদি দুটো, আচ্ছা অবশ্যই সামান্তরিক সূত্রের সাহায্যে আমরা শুধুমাত্র দুটো ভেক্টরের যোগ করতে পারি। বলছে যদি দুটো ভেক্টরকে কি করতে পারি, ত্রিভুজে কি হয়েছিল না সেম অর্ডারে দুটো বাহুর সাহায্যে আমরা রিপ্রেজেন্ট করেছিলাম। এখানে বলছে যদি দুটো ভেক্টরকে আমরা একটা সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু, তাহলে সন্নিহিত বাহু বলতে কোনটা, না এখানে এই যে ডিএ এবং হচ্ছে গিয়ে ডিসি আছে, এই দুটো হচ্ছে গিয়ে সন্নিহিত বাহু। তাহলে যদি এই দুটো সন্নিহিত বাহুর সাহায্যে দুটো ভেক্টরকে আমরা ডিনোট করতে পারি, ধরুন এটাকে আমরা এ ভেক্টর বলছি, তাহলে এইটাকে আমাকে বলতে হবে হচ্ছে গিয়ে বি ভেক্টর। এইভাবে যদি আমরা রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে তাদের যে কর্ণ হবে সেই কর্ণ কি হবে, না হচ্ছে কি তাদের লব্ধি বা রেজাল্টেন্টের মান এবং ডাইরেকশনকে নির্দেশ করবে। আচ্ছা, এবার আমরা এই সূত্রের সাহায্যে কিভাবে, যেমন ত্রিভুজ সূত্রের সাহায্যে আমরা আর ভেক্টরের বা রেজাল্টেন্ট বা লব্ধির মান এবং ডাইরেকশনকে নির্ণয় করেছিলাম, এই সূত্রের সাহায্যে কিভাবে করব, কিছুই নয়, ত্রিভুজ সূত্র যেমন ভাবে করেছিলাম এখানেও ঠিক
সেম ভাবেই হচ্ছে কি আমরা করব। কিভাবে দেখো, তার আগে আমাদেরকে এটা দেখতে হবে যে একটা ভেক্টরকে আমরা প্যারালালি সমান্তরাল ভাবে যদি রিপ্লেস করি তাহলে কিন্তু তার মান এবং ডাইরেকশনের কোনো পরিবর্তন হয় না। মানে কি, ধরে নাও এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর, এই হচ্ছে কি ভেক্টর, একে যদি আমি প্যারালালি সরাই, আচ্ছা অনুভূমিকের সঙ্গে ধরে নাও এর কোণ হচ্ছে কি থিটা, একে ধরো আমি প্যারালালি কোথায় সরাচ্ছি, ধরো এখান থেকে নিয়ে এলাম কোথায়, এখানে সরিয়ে দিয়েছি, তাহলে এখানেও কিন্তু এর অনুভূমিকের সঙ্গে কোণ কিন্তু থিটাই থাকবে। যদি আমি একে এরকম ভাবে সরাই, এটাও হচ্ছে কি একে এক কথায় প্যারালালি সরিয়েছি, তাহলে এখানেও কিন্তু এর অনুভূমিকের সঙ্গে কোণ কিন্তু থিটা এবং ভ্যালু কিন্তু সব জায়গায় সেমই থাকবে। তার মানে কি, প্যারালালি বা সমান্তরাল ভাবে যদি কোনো ভেক্টরকে সরাই, মান এবং দিক সবসময় একই থাকবে। তাহলে আমি এই বি ভেক্টরটাকে আমি এইখানেও আনতে পারি, এটাকে আমি বি ভেক্টর বলতে পারি, কারণ আমি তো সামান্তরিক নিয়েছি। তার মানে এই ডিএ এবং হচ্ছে কি সিবি যেটা আছে, এদের মানও সেম এবং এদের প্যারালাল হওয়ার জন্য ডাইরেকশনটাও সেম হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো এখানে আমি একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি ডি সি বি, যেমন আমরা ত্রিভুজ সূত্রে নিয়েছিলাম, ত্রিভুজ সূত্রে এইরকম একটা একে নিয়েছিলাম না ত্রিভুজকে এইভাবে, সেখান থেকে আবার ডট ডট করে গিয়ে এই করেছিলাম, এখানেও ঠিক সেম কাজই করব, এখান থেকে আবার সেই একই রকম ভাবে ডট ডট করে যাব, এর উপর সেই লম্ব টানবো, দিয়ে সেখানে যা যা করেছিলাম এখানেও ঠিক সেম কাজই আমরা করব। তার মানে আলটিমেট যে অ্যান্সার আমরা পাবো, অ্যান্সারটা কিন্তু আমরা একেবারে একই অ্যান্সারই পাবো। ঠিক আছে, তাহলে কি পাবো অ্যাকচুয়ালি না, আর স্কয়ার ইকুয়ালস টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা। যেখানে বারবার বলে দিচ্ছি, মনে রাখবে এই আলফাটা কি না, যে দুটো মূল ভেক্টর আমাদেরকে দেওয়া আছে তাদের মধ্যেকার কোণ হচ্ছে কি আলফা, মানে এ এবং বি এর মধ্যেকার যে কোণ সেটা হচ্ছে কি আমাদের আলফা। ওকে, আর এদের মধ্যে যে আমাদের যে লব্ধি হতো তার যে কোণ হতো বা তার যে ডাইরেকশন আমরা কিভাবে বার করতাম না, tan থিটা ইকুয়ালস টু বি sin আলফা বাই হচ্ছে গিয়ে a প্লাস বি cos আলফা। ঠিক আছে, এবার এখানে আমরা কিছু কন্ডিশন দেখব। নাম্বার 1, যদি দুটো ভেক্টর, কোন দুটো ভেক্টর না, মূল দুটো ভেক্টর মানে এ এবং বি, এ ভেক্টর আর বি ভেক্টর যদি প্যারালাল হয়, আমরা এমন ভাবে এ এবং বি ভেক্টরকে নিলাম, এমন দুটো ভেক্টর নিয়েছি যে দুটো ভেক্টর হচ্ছে কি প্যারালাল, তাহলে কি হবে, তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে, কোণ কত হবে না, তখন থিটা ইকুয়ালস টু, শুধু প্যারালাল নয়, প্যারালাল এবং সেম ডাইরেকশন, প্যারালাল এন্ড সেম ডাইরেকশন, একই ডাইরেকশন আছে, তাহলে থিটা কত হবে না, অবশ্যই থিটা 0 ডিগ্রি হবে। একটা ভেক্টর এই রকম আর একটা ভেক্টর এই রকম, সেম ডাইরেকশন, তাহলে কোণ হচ্ছে কি 0 ডিগ্রি হবে। তার মানে সেক্ষেত্রে আর কত হবে, তাহলে আর স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos 0 ডিগ্রি, cos 0 এর ভ্যালু কত 1, তার মানে আর ইকুয়ালস টু যদি বলি একেবারে হবে, দেখো আর স্কয়ার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, তার মানে আর ইকুয়ালস টু এটা হয়ে যাবে কি a প্লাস বি এর হোল স্কয়ার, স্কয়ার স্কয়ার উড়ে যাবে, a প্লাস বি। ঠিক একই রকম ভাবে যদি আমি এ ভেক্টর প্যারালাল হচ্ছে গিয়ে বি ভেক্টর বলছি, কিন্তু অপোজিট ডাইরেকশন, তাহলে তখন থিটা ইকুয়ালস টু কত হয়ে যাবে 180। তার মানে তখন দেখো এইখানটা হচ্ছে কি cos 180 হবে, cos 180 মানে -1, তাহলে এখানে -2ab হয়ে যাবে, তখন -2ab হওয়া মানে এখানে a মাইনাস b এর হোল স্কয়ার হবে, তার মানে এখানটা তখন r সমান হয়ে যাবে a মাইনাস b। ওকে, ঠিক একই রকম ভাবে যদি আমরা কি করি, 3 নম্বরে নিচ্ছি যে এ ভেক্টর পারপেন্ডিকুলার বি ভেক্টর, আমরা এমন দুটো ভেক্টর নিয়েছি যারা পরস্পরের সঙ্গে লম্ব ভাবে আছে,
তখন থিটা সমান হয়ে যাবে 90 ডিগ্রি। তখন দেখো এইখানে যদি cos 90 বসে, cos 90 এর ভ্যালু কত? 0। তার মানে পুরোটা হচ্ছে কি 0 হয়ে যাবে, অনলি পড়ে থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার। তখন r সমান হয়ে যাবে রুট a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, আরেকটা ব্যাপার এখানে বলে রাখি। আচ্ছা, তার আগে বলি, এই যে ভ্যালুটা বের করলাম না a প্লাস b, এইটা হচ্ছে কি কোনো একটা লব্ধি ভেক্টরের ম্যাক্সিমাম ভ্যালু, আর এইটা হচ্ছে কি কোনো একটা লব্ধি ভেক্টরের মিনিমাম ভ্যালু। ওকে, আচ্ছা, তার মানে আমরা প্যারালালোগ্রাম ল সম্পর্কে কিন্তু যা জানার জেনে নিয়েছি, কোনটা ম্যাক্সিমাম ভ্যালু হয়, কোনটা মিনিমাম ভ্যালু হয়। এবার আমরা দেখব পলিগন ল বা বহুভুজ সূত্র। তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো। পলিগন ল বা বহুভুজ সূত্র কিছুই নয়, এখানে আমরা পলিগন বলতে কি, অনেকগুলো বাহু থাকবে, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। আমরা 7টা বাহু নিয়ে নিয়েছি, যটা ইচ্ছা হতে পারে, সবগুলোকে আমরা পলিগন বলি। তাহলে বলছে কি এখানে যে, আচ্ছা এখানটা ব্যাপার, যটা আমরা হচ্ছে কি বাহু নেব, যটা বাহু আমরা নেব তার থেকে একটা কম সংখ্যক ভেক্টর আমাকে হচ্ছে কি নিতে হবে। সি, ডি ভেক্টর, ই ভেক্টর, এফ ভেক্টর। তার মানে কি, আমাকে যটা ভেক্টরের যোগ করতে বলা হবে তার থেকে একটা বেশি বাহু যুক্ত আমাকে পলিগন নিতে হবে। এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা ভেক্টর বলা হয়েছে, তাই আমরা 7 বাহু বিশিষ্ট হচ্ছে কি আমরা একটা পলিগনকে নিয়েছি। সূত্র কি বলছে, সেই একই রকম ভাবে যদি আমরা ক্রমানুসারে বা একই অর্ডারে এইভাবে 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 নেই, তাহলে বিপরীত ক্রমে গৃহীত, সবগুলা যে ক্রমে নিয়েছি তার ঠিক বিপরীত ক্রমে গৃহীত লাস্ট বাহুটা কি করবে, এই সবগুলা ভেক্টরের লব্ধি বা রেজাল্টেন্টকে নির্ণয় বা নির্দেশ করবে। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি আর ভেক্টর ইকুয়ালস টু অ্যাকচুয়ালি এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর প্লাস ই ভেক্টর প্লাস এফ ভেক্টর। তো এতগুলো ভেক্টরের আমরা যোগ কি করে করবো, কিছুই নয়, সেও সেই একই ত্রিভুজ সূত্র যেমন করেছিলাম। কি করে না, প্রথমে আমরা এই দুটো ভেক্টরকে যোগ করব, তাহলে দুটো ভেক্টরের যোগ আমরা ত্রিভুজ সূত্রের সাহায্যে করতে পারি। সেখান থেকে যে ভেক্টরটা আসবে সেটাকে ধরে আমি ধরে নিচ্ছি, ধরে নেওয়া হচ্ছে গিয়ে এক্স ভেক্টর। তাহলে এক্স ভেক্টরের সঙ্গে আবার সি প্লাস ডি ডট 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 যদি থাকবে, তারপর আবার এক্স আর সি এর মধ্যে লব্ধি বার করবো, সেটা দুটো ভেক্টর, সেটা আমরা কি করতে পারি, আমরা ত্রিভুজ সূত্রের সাহায্যে করতে পারি। এইভাবে পরপর যেতে যেতে একদম সবার শেষে আমরা কি ভেক্টরটা পাবো না, এখানে যেটা দেখেছি আর ভেক্টর, এটাও সবার শেষে আমরা পাবো। কিভাবে দেখো, এ ভেক্টর বি ভেক্টর ক্রমানুসারে আছে, আমি যদি একটা লাইন টেনে দিই বিপরীত ক্রমে যেটা হবে, এটা এই দিকে গেছে, দেখো এটা এই দিকে, এই ত্রিভুজ অনুযায়ী তাহলে এ আর বি ক্রমানুসারে আছে, কিন্তু এই বাহুটাকে ধরুন যদি আমি এক্স ভেক্টর বলে দিই, তাহলে এক্স কিন্তু কি হবে আছে না বিপরীত ক্রমে আছে। তাই এক্স ভেক্টরটা ত্রিভুজ সূত্র অনুসারে এ এবং বি ভেক্টরের লব্ধি হতে পারে। এবার আমরা কি করছি, এইখান থেকে একটা লাইনকে এখানে টেনে দিচ্ছি। এবার দেখো এটা একটা ত্রিভুজ হয়ে গেছে, এইটা এইটা এইটা, এখানে দেখো এক্স এবং সি ক্রমানুসারে আছে, কিন্তু এইটাকে ধর আমি ওয়াই ভেক্টর ধরে নিচ্ছি, ওয়াই কিন্তু বিপরীত ক্রমে। তো একই রকম ভাবে ওয়াই ভেক্টর তখন হয়ে যাবে এক্স এবং সি এর লব্ধি। একই রকম ভাবে এখানে লাইন টানবো, একই রকম ভাবে এখানে লাইন টানবো, এইভাবে সবার শেষে যেটা পাবো সেটাই হয়ে যাবে আমাদের আর ভেক্টর। এইভাবে আমরা পলিগন লয়ের সাহায্যেও একসঙ্গে অনেকগুলো ভেক্টরের কি করতে পারি না যোগ আমরা করতে পারি। ওকে, আচ্ছা, তার মানে আমরা কি কি শিখলাম, ট্রায়াঙ্গেল ল শিখলাম, প্যারালেলোগ্রাম বা সামন্তরিক সূত্র শিখলাম, আর বহুভুজ সূত্র বা পলিগন ল। আচ্ছা, এবার যদি একটা কোশ্চেন করি, আমাকে বলো যে এমন দুটো ভেক্টরকে যোগ করো যাদের কি হয়েছে না যোগফল বা হচ্ছে আমাদের লব্ধি বা রেজাল্টেন্ট শূন্য হবে। কি করে বলবো কোন দুটো ভেক্টর? দেখো আমি বলছি, যদি দুটো ভেক্টর ইকুয়াল ভেক্টর নয়, সেম ভ্যালু, অর্থাৎ তাদের ম্যাগনিটিউড সেম কিন্তু তাদের ডাইরেকশন কি হবে না অপোজিট,
হয়, এইরকম দুটো ভেক্টরকে আমরা যদি যোগ করি তাদের যে রেজাল্টেন্ট পাবো সেটা কিন্তু 0 হবে। দেখো কি করে বলছি আমরা, না আমরা সূত্র জানি আর ভেক্টর ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos আলফা। যদি সেম ভ্যালু হয় তার মানে অবশ্যই a ইকুয়ালস টু b, আর যদি অপোজিট ডাইরেকশন হয় তার মানে আলফা ইকুয়ালস টু 180, তার মানে আর স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b এর জায়গায় আমি a স্কয়ার লিখতে পারি প্লাস 2a ইনটু, ধরো b এর জায়গায় যদি a লিখি তাহলে 2a স্কয়ার, আর এখানে cos 180, তার মানে 180 মানে হচ্ছে কি -1, তাহলে a স্কয়ার প্লাস a স্কয়ার মানে 2a স্কয়ার, এখানে -1 এলে এখানে একটা মাইনাস, তাহলে -2a স্কয়ার, তার মানে 0। দুটো ছোট্ট কথা বলি, বলছে কমিউটেশন। কমিউটেশন জিনিসটা কি? কমিউটেশন ইন ভেক্টর এডিশন। কমিউটেশন ইন ভেক্টর এডিশন কি জিনিস? না ধরো যদি আমি লিখছি a ভেক্টর প্লাস b ভেক্টর ইকুয়ালস টু, আমরা বলতে পারি কি b ভেক্টর প্লাস a ভেক্টর। মানে যদি আমরা একটু যোগ করতে গিয়ে একটু রিঅ্যারেঞ্জ করে দিই, একটু এদিক সেদিক করে দিই, এর জায়গায় b, b এর জায়গায় a লিখে দিই, তাহলে তাদের যে রেজাল্টেন্ট সেই রেজাল্টেন্টের ভ্যালুতে কোনো চেঞ্জেস আসবে না, কোনো প্রবলেম হবে না। তো আমরা এটাকে এরকম লিখতে পারি। ওকে, আর একটা বলছি কি অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন অফ ভেক্টর এডিশন, এটা কি? ধরো যদি আমরা কোথায় লিখছি যে a ভেক্টর প্লাস b ভেক্টর প্লাস c ভেক্টর, আচ্ছা এটাকে আমরা বলতে পারি কি বাংলায় বিনিময় নিয়ম, আর এটাকে বলতে হচ্ছে কি সংযোজন নিয়ম। ঠিক আছে, তো এটা হচ্ছে কি b ভেক্টর প্লাস c ভেক্টর ইকুয়ালস টু, আমরা লিখতে পারি a ভেক্টর প্লাস b ভেক্টর প্লাস c ভেক্টর। মানে এখানে এটাকে আলাদা রেখেছিলাম, b আর c কে ব্র্যাকেটের মধ্যে রেখেছিলাম। যদি আমরা এরকমও করে দিই তাহলেও তাদের ভ্যালুতে কোনো চেঞ্জ হবে না। ওকে, তো এই হচ্ছে কি দুটো ছোট ছোট রুলস গেল। আচ্ছা নেক্সট আমরা করব রিজোলিউশন অফ ভেক্টরস। রিজোলিউশন অফ ভেক্টর বা ভেক্টরের বিভাজন। তাহলে রিজোলিউশন অফ ভেক্টর বা ভেক্টর বিভাজন। ওকে, এখানে আমরা মেইনলি কি করব, এর আগে যে ল গুলো শিখেছি সেখানে আমরা কি লিখেছি, দুটো ভেক্টরকে যোগ করে আমরা একটা ভেক্টর করেছি। এখানে একটা ভেক্টরকে ভেঙে আমরা দুটো ভেক্টর করব। ওকে, তো কি হয়েছে না, এই যদি একটা ভেক্টর নেই, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে কি আর ভেক্টর, একে দুটো অংশে আমি ভাঙছি। বলছে এমন দুটো অংশে আমাকে ভাঙতে হবে যাতে কি হয় না, সেই দুটো অংশকে জুড়লে যেন আমি আবার এই প্রথম আর ভেক্টরটাকে ফিরে পাই, নাহলে কিন্তু হবে না। আমি ধরে নিচ্ছি এই অংশটাকে নাম দিচ্ছি ধরো আমি a ভেক্টর, এটাকে নাম দিচ্ছি ধরো b ভেক্টর। আর এর অংশ আর একটা ভেক্টর, তাহলে তার অংশটাও একটা ভেক্টরই হবে। কিন্তু মেইনলি কি বলা হয় না, এই যে a এবং b ভেক্টরকে কি বলা হয় না, আর যে ভেক্টরটা আছে তার উপাংশ বা কম্পোনেন্ট। ওকে, তো আমাকে এখানে কি করতে হবে না, আগে যখন আমরা দুটো ভেক্টরকে যোগ করে নতুন লব্ধি ভেক্টর পেতাম, সেই লব্ধি ভেক্টরের মান এবং দিককে নির্ণয় করতাম। এখানে আমরা কি করব, আর কে আমাকে আগে থেকে দেওয়া আছে, তো যে দুটো উপাংশে আমি ভাঙছি সেই দুটো উপাংশের আমাকে মান এখানে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো আমি যেহেতু ভাঙছি তাই আমি জানি এই বি ভেক্টরটা আর ভেক্টরের সঙ্গে আমি কত কোণে ভেঙেছি, বি ভেক্টরকে ধরে নিচ্ছি বিটা কোণে, আর এ ভেক্টরটা কত কোণে আছে না আলফা কোণে। ওকে, তাহলে এই যে এ ভেক্টরটা আছে, এই এ ভেক্টরের ভ্যালু কত হবে, এ ভেক্টরের ভ্যালু হবে আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। আর এই যে বি ভেক্টর আছে তার ভ্যালু হবে বা তার ম্যাগনিটিউড মান হবে আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। এই যে দুটো সূত্র আমি লিখলাম, এটা কখন আমরা ইউজ করব না, এটা যে কোনো উপাংশে ভাঙলে,
যে কোনো উপাংশ বলতে কি না, এই যে আলফা প্লাস বিটা, এই যে দুটো উপাংশ নিয়েছে এদের মধ্যে কোণ কত না আলফা প্লাস বিটা। এই আলফা প্লাস বিটা যখন যদি যে কোনো কোণ হয়, কোনো ফিক্সড ভ্যালু হয়, তখন হচ্ছে কি আমরা তাকে বলবো যে কোনো উপাংশ। কিন্তু যদি এই আলফা প্লাস বিটা কোনোভাবে 90 ডিগ্রি হয়, আলফা এবং বিটা নিজস্ব তার যে ভ্যালু আছে সেটা যা কিছু হতে পারে, কিন্তু তাদের যোগ করলে যদি 90 ডিগ্রি হয়, তখন কি ছবিটা দেখো চেঞ্জ হয়ে যাবে, এই হয়ে যাবে একটা, এই হয়ে যাবে একটা, আর এইটা ধরে নাও সেই আর ভেক্টর ছিল, এইটা হচ্ছে আমাদের আর ভেক্টর, এটা সেই এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা ছিল আমাদের বিটা, এটা ছিল আমাদের আলফা। আলফা এবং বিটা যাই হোক, কিন্তু তাদের যোগফল দেখো কিন্তু 90 ডিগ্রি হয়ে গেছে। তখন এই উপাংশগুলোকে আমরা কি বলবো না আর ভেক্টরের লম্ব উপাংশ বা রেক্টেঙ্গুলার কম্পোনেন্ট, বা এটাকে আমরা বলবো কি লম্ব উপাংশে ভেক্টর বিভাজন। এইগুলোকে আমরা কি বলবো না রেক্টেঙ্গুলার কম্পোনেন্ট। ওকে, তখন দেখো এ ভেক্টরের ভ্যালু কত হবে না, এখানে বসে দেবো আলফা প্লাস বিটার জায়গায় 90 বসালে নিচেরটা পুরোটা 1 হয়ে যাবে, তাহলে a ইকুয়ালস টু আর সাইন বিটা আর b ইকুয়ালস টু আর সাইন আলফা। ব্যাস, এই দুটো হচ্ছে আমাদের লম্ব উপাংশে ভেক্টর বিভাজন করলে এইভাবে আমরা এ করি। নেক্সট হচ্ছে গিয়ে আপেক্ষিক ভেক্টর, সরি আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি। দেখো আপেক্ষিক বেগ কি জিনিস, ধরো তুমি যখন রাস্তায় দাঁড়িয়ে আছো, তোমার সাইড দিয়ে তোমার বন্ধু ধরো বাসে যাচ্ছে, এখন তুমি যখন দাঁড়িয়ে আছো তখন তোমার বন্ধু যে বাসে যাচ্ছে বাসের স্পিড তুমি একটা খেয়াল করলে, এবার ধরো বাস যেই দিকে যাচ্ছে একই অভিমুখে তুমি যদি ছুটতে শুরু করো, তাহলে কিন্তু তোমাকে মনে হবে যে বাসের বেগ আগের তুলনায় একটু কমে গেছে। আবার তুমি যদি উল্টো দিকে ছুটতে শুরু করো, বাস যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে, তাহলে মনে হবে যে বাসের যে স্পিড যখন তুমি দাঁড়িয়েছিলে তখন যা দেখেছিলে, যা ফিল হয়েছিল, এখন কিন্তু মনে হবে তার থেকে বেশি স্পিডে বাসটা যাচ্ছে। এটা কেন না, এটাই হচ্ছে কি আপেক্ষিক বেগের কনসেপ্ট। এইখান থেকে শুরু হবে আমাদের আপেক্ষিক বেগ। হচ্ছে কি না, ধরে নাও যে কোনো একটা বস্তুর বেগ আমি ধরছি ভি ভেক্টর, আর দর্শক কেন বলছি না তার সাপেক্ষে আমরা বার করব। দর্শকের বেগ হচ্ছে কি ইউ ভেক্টর, দর্শকের সাপেক্ষে বস্তুর আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগকে সাধারণত আমরা কি ধরছি না ডব্লিউ ভেক্টর। আচ্ছা, কার আপেক্ষিক বেগ বার করছি না বস্তুর, তাহলে ভি ভেক্টর, কার সাপেক্ষে না দর্শকের, তাহলে মাইনাস ইউ ভেক্টর। এইখানে একটা কথা দেখবে, আমি লিখে দিচ্ছি, এইটা বেশি করে মনে রাখবে, ইউ ভি এক্স ওয়াই জেড ডব্লিউ এই সমস্ত বেশি কিছু মনে রাখলে কি হবে না পরীক্ষায় এমন তোমাকে কোশ্চেন দেবে, সেখানে এই সবসময় তুমি এটা মুখস্থ রাখো যে ভি মাইনাস ইউ ভি মাইনাস ইউ, তাহলে কিন্তু ভুল হতে পারে। তোমরা মনে রাখবে যার আপেক্ষিক বেগ নির্ণয় হবে তার বেগ, মানে এখানে কার আপেক্ষিক বেগ নির্ণয় হচ্ছে না বস্তু, তাহলে তার বেগ কত ছিল ভি, তাহলে ভি ভেক্টর, মাইনাস যার সাপেক্ষে নির্ণয় হবে তার বেগ, মানে এখানে কার সাপেক্ষে দর্শকের, তাহলে ইউ। এই জন্য আমরা এখানে ইউ ভেক্টর মাইনাস সরি ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর করেছি। এবারে এখন তোমাকে এরকম যদি দেয় দুটো বস্তু, একটা এ বস্তু একটা বি বস্তু, বললো বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক বেগ নির্ণয় করো, তখন তোমরা করতে পারবে খুব সহজেই, আর ভি ইউ মনে রাখার দরকার নেই। তাহলে কি হবে, বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক বেগকে যদি আমি ওমেগা ডট ওমেগা ভেক্টর ধরে নিই, তাহলে ওমেগা ভেক্টর ইকুয়াল টু কি হবে, কার আপেক্ষিক বেগ নির্ণয় করতে বলেছে এ বস্তুর, তাহলে এ বস্তুর বেগ যা দেওয়া থাকবে মাইনাস কার সাপেক্ষে না বি এর সাপেক্ষে, তাহলে মাইনাস বি বস্তুর আপেক্ষিক বেগ অবশ্যই। ঠিক আছে, এবার দেখো এটা আমরা ভেক্টরিক্যালি এরকম লিখছি,
যদি আমাকে বলে এই যে ডব্লিউ ভেক্টর মানে আপেক্ষিক ভেক্টর মান বার করতে, তাহলে কি করব? দেখো এটা অ্যাকচুয়ালি কি আছে, ভেক্টরের বিয়োগ। তো ডব্লিউ ভেক্টর ইকুয়ালস টু, আমি এটাকে লিখতে পারি ভি ভেক্টর প্লাস মাইনাস অফ ইউ ভেক্টর। এখন দেখো এটা যোগের আকারে লিখে দিয়েছি, যেমন আমরা অ্যাডিশন করতাম দুটো ভেক্টরের। এখন কি আমি খুব সহজেই ডব্লিউ ইকুয়ালস টু লিখতে পারি না, যে রুট, যা আমরা সূত্র শিখেছিলাম ভি ভেক্টরের ভ্যালুর স্কয়ার মানে ভি স্কয়ার, মাইনাস ইউ এর স্কয়ার মানে অনলি ইউ এর স্কয়ার, প্লাস 2 ইনটু ভি ইনটু মাইনাস ইউ কস আলফা। ভি ভেক্টর এবং মাইনাস ইউ ভেক্টরের মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু একটা কোণ থাকবে, সেটাকে আমি আলফা ধরে নিচ্ছি। তাহলে আলটিমেটলি হলো কি না, ভি স্কয়ার প্লাস ইউ স্কয়ার মাইনাস 2uv cos আলফা। তো এইভাবে আমরা কি নির্ণয় করলাম না, দুটো যে আমাদের আপেক্ষিক যে বেগ বার করতে বলেছে তার মান আমরা হচ্ছে কি এই সূত্রের সাহায্যে বার করলাম। আমাদেরকে ছবিতে দেখতে হবে অ্যাকচুয়ালি কোন দুটো ভেক্টর আমরা যোগ করলাম। দেখো ধরে নিচ্ছি এই দিক বরাবর হচ্ছে কি আমাদের ধরো ভি ভেক্টর আছে, আর এই দিক বরাবর ধরো হচ্ছে কি ইউ ভেক্টর আছে। ঠিক আছে, এই দুটো ভেক্টরের আমাকে বিয়োগ করতে বলেছিল, কিন্তু আমরা কি করছি না উল্টো করে দিয়েছি, আমরা যোগ করছি। কিন্তু যোগ যখন করছি তখন কিন্তু ইউ এর সঙ্গে ভি এর যোগ হয়নি, কিন্তু মাইনাস ইউ ভেক্টরের সঙ্গে ভি ভেক্টরের যোগ হচ্ছে। তাহলে সবার আগে তোমাকে এটা দেখতে হবে যে মাইনাস ইউ ভেক্টর কোন দিকে আছে। দেখো ইউ ভেক্টর যেই দিকে আছে আমরা জানি মাইনাস ইউ ভেক্টর তার ঠিক উল্টো দিকে থাকবে, আর এটা হচ্ছে আমাদের মাইনাস ইউ ভেক্টর। তাহলে দেখো যদি আমরা শুধু ইউ আর ভি এর যোগ করতাম তাহলে কিন্তু যে লব্ধিটা আসতো সেটা কিন্তু এই দিক বরাবর আসতো, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যোগ করছি কার, যে ইউ ভি এবং মাইনাস ইউ এর। তাহলে অ্যাকচুয়ালি আমাদের যে লব্ধি আসবে সেটা কিন্তু, যে লব্ধি ভেক্টরটা আসবে মানে ডব্লিউ ভেক্টর, সেটা কিন্তু এই দিক বরাবর আসবে। আমরা কিন্তু এই ডব্লিউ ভেক্টরটার মান নির্ণয় করেছি এবং দিকটাও আমরা এইভাবে গ্রাফ মানে এই ছবির সাহায্যে আমরা দিকটাও নির্ণয় করতে পারি। অবশ্যই আমরা এরকম ভাবে তার ভ্যালু বার করতে পারি, tan θ = যেভাবে হচ্ছে কি আমরা ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে নির্ণয় করতাম, যে হচ্ছে গিয়ে বি sin আলফা বাই a প্লাস বি cos আলফা। হ্যাঁ, আমি একটা এক্সাম্পল নিচ্ছি, এক্সাম্পল নিয়ে আমি কোনটা কিভাবে বার করতে হয় থিটা সেটাও আমি দেখাচ্ছি। এক্সাম্পল আমরা কিসের নিব না, বৃষ্টির আপেক্ষিক বেগ। সাধারণত বৃষ্টি দিয়ে অঙ্ক আমাদের একটু বেশি দেয়। ওকে, বৃষ্টির আপেক্ষিক বেগ আমি আপাতত শুধু বৃষ্টি রেন লিখে দিচ্ছি। তো বৃষ্টির আপেক্ষিক বেগ কি না, আমরা দেখেছি সাধারণত কি হয়, বৃষ্টি যখন পড়ছে লম্বভাবে নিচের দিকে পড়ছে, আর একটা লোক যখন হেঁটে যাচ্ছে তখন অনুভূমিক ভাবেই হচ্ছে কি রাস্তা দিয়ে সে হেঁটে যাবে। লোকের যে বেগ সেটাকে আমরা ইউ ধরছি। কি হয় ঘটনাটা বলি আগে। দেখো যখন আমরা বৃষ্টি হচ্ছে, আমরা ছাতা নিয়ে যাচ্ছি, সাইকেলে করে যাচ্ছি, মোটামুটি একটা স্পিড আছে, ছাতা যতটা হচ্ছে কি তার জায়গা থাকে, তার যতটা ক্ষেত্রফল থাকে সেটা আমাদের বডিকে ঢাকানোর জন্য যথেষ্ট। কিন্তু তা সত্ত্বেও দেখো যখন আমরা সাইকেল নিয়ে যাচ্ছি ছাতা থাকলেও আমরা কি হয় না ভিজে যাই। তার কারণই হচ্ছে এই আপেক্ষিক বেগ। মনে হয় যেন যে বৃষ্টি যেন বেঁকে আমাদের কাছে আসছে। এইখানে আমরা দেখবো যে বৃষ্টি কি হয় বাড়ছে আর বাড়ছে না। ওকে, তো দেখো অ্যাকচুয়ালি লোকটা যাচ্ছে এইভাবে, তো ইউ ভেক্টর এইদিকে আছে, আর বৃষ্টির যে পড়ছে সেটা কিন্তু লম্ব হবে নিচের দিকে, সেটা বৃষ্টির বেগকে আমরা ভি বেগ ধরে নিচ্ছি। ওকে, এবার আমাদেরকে কি বার করতে হবে অ্যাকচুয়ালি দেখো আমি লিখছি বৃষ্টির, আচ্ছা বৃষ্টি নয় আগে লিখি লোকের সাপেক্ষে, লোকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। তো তাকে যদি আমি ডব্লিউ ভেক্টর ধরে নিই, এখন আমি কি বলেছিলাম যার আপেক্ষিক বেগ নির্ণয় করব সেটা আগে, কার আপেক্ষিক বেগ নির্ণয় করছি বৃষ্টি, তাহলে বৃষ্টির বেগ কত না ভি, তাহলে ভি ভেক্টর মাইনাস যার সাপেক্ষে নির্ণয় করব, তাহলে লোকের সাপেক্ষে লোকেরটা বেগ কত না ইউ ভেক্টর। তাহলে এই হচ্ছে আমাদের ভেক্টরিক্যালি লিখলাম যে বৃষ্টির আপেক্ষিক বেগ কি হবে লোকের সাপেক্ষে। আচ্ছা এবার দেখো আমরা কি লিখতে পারি কেমন না ভি ভেক্টর প্লাস মাইনাস অফ ইউ ভেক্টর, আমরা সবকে যোগের আকারে লিখব। তাহলে
ইউ ভেক্টর যদি এই দিকে থাকে তাহলে মাইনাস ইউ ভেক্টর কোন দিকে থাকবে না অ্যাকচুয়ালি এই দিকে থাকবে। তার মানে এবার আমাদের যে লব্ধি হবে দেখো সেটা কিন্তু এই দিকে হবে। এবার দেখো সহজেই বোঝা যাচ্ছে তুমি যদি এই দিকে যাও আপেক্ষিক বেগ যদি বৃষ্টির এই দিকে হয় তাহলে অবশ্যই তোমার ছাতা যদি এখানে থেকেও থাকে তোমার ছাতা কেমন হয় এরকম হলো না মানে ঠিকঠাক। যাই হোক ছাতা যদি থেকেও থাকে তাহলে বৃষ্টি তো এরকম বৃষ্টি পড়ছিল আমরা দেখতে পাচ্ছি এরকম, কিন্তু আপেক্ষিক বেগ কি হচ্ছে না এরকম ভাবে বেঁকে যাচ্ছে, তাহলে কি হচ্ছে না তোমার গায়ে এসে বৃষ্টি পড়ছে। যাই হোক এবার আমরা এখানে দেখবো যে তার কোণ কত হয়, তার ভ্যালু কত হয়। ভ্যালু তো আমরা খুব সহজেই বলতে পারবো, একটু আগে নির্ণয় করেছিলাম। রুট কি হয় না ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার মাইনাস 2uv cos আলফা। আলফাটা কার কার মধ্যে কোণ, অবশ্যই ভি ভেক্টর আর মাইনাস ইউ ভেক্টরের মধ্যে কোণ, সেটা তো দেখতেই পাচ্ছি। কত হবে 90, তাহলে ভ্যালু যদি বসিয়েও দেই cos 90 মানে 0, তাহলে আলটিমেটলি হয়ে যাবে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। এবার আমাকে দেখতে হবে এই যে বেঁকে যাচ্ছে বৃষ্টিটা আপেক্ষিক বেগটা আমার মনে হচ্ছে না বেঁকে যাচ্ছে, সেটা কত না, তাহলে এই থিটাটা বার করতে হবে। এবার দেখো যখন আমরা ত্রিভুজ সূত্র করতাম সেখানে এইটাকে আমরা এ ভেক্টর ধরতাম, এইটাকে আমরা বি ভেক্টর ধরতাম, এইটা ছিল হচ্ছে কি আলফা, এইটাকে আমরা থিটা ধরতাম। তখন আমরা লিখতাম tan থিটা ইকুয়ালস টু বি sin আলফা বাই a প্লাস বি cos আলফা। ওকে, তাহলে এবার যদি আমি সেটাকে এখানে অ্যাপ্লাই করি তাহলে দেখো আমি এইটাকে আমরা জানি ভেক্টরকে সমান্তরাল ভাবে সরানো যায়, তাহলে আমি কি করতে পারি এটাকে লম্বা লম্বা টেনে দিচ্ছি, তাহলে এই মাইনাস ইউটাকে আমি এখানেও ধরে নিতে পারি। তাহলে দেখো এই থিটাটা যে ভেক্টরের সঙ্গে টাচ হয়ে আছে এখানে কিন্তু উল্টো ভেক্টরের ভ্যালু বসেছে, তাহলে আমি একদম ডিরেক্ট লিখছি tan থিটা ইকুয়ালস টু, তাহলে এখানে থিটা কার সঙ্গে টাচ হয়ে আছে না ভি এর সঙ্গে, তাহলে এখানে কাকে লিখবো না ইউ। সাইন আলফা বলতে কত 90, এ বলতে তাহলে কত এখানে এ বলতে এখানে ভি, তাহলে ভি প্লাস আবার ইউ cos 90, এটা তো 0 হয়ে যাবে, তাহলে আলটিমেটলি tan থিটা ইকুয়ালস টু ইউ বাই ভি আমরা পেয়ে যাচ্ছি। অলরেডি এটা ডাইরেকশন তো পেয়ে গেছে এইদিকে হবে, শুধু ইউ বাই ভি বার করলে আমরা এই অ্যাঙ্গেলটার মানও হচ্ছে কি পেয়ে যাব। এইভাবে আমরা বৃষ্টির আপেক্ষিক বেগ আর তার ভ্যালু নির্ণয় করতে পারবো, তার ডাইরেকশনও নির্ণয় করতে পারবো। এবার দেখো নদীতে নৌকার গতি। ধরে নাও এটা হচ্ছে কি একটা নদী, নদীটা কত চওড়া না ধরে নিচ্ছি এল দৈর্ঘ্য। ধরে নিচ্ছি একটা নৌকা এ পয়েন্ট থেকে সোজাসুজি বি পয়েন্টে আসতে চাইছে, যখন স্রোত নেই ধরে নিচ্ছি সে ভি বেগে যাচ্ছে, তাহলে যখন স্রোত নেই তার কত সময় লাগবে টি ইকুয়ালস টু এল বাই ভি, সময় সমান দূরত্ব বাই বেগ। এইটাই হচ্ছে কি সব থেকে মিনিমাম সময়, যে সময় হচ্ছে কি সে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে পৌঁছাতে পারে। ওকে, এবার যখন ধরো স্রোত আছে, তার মানে ধরে নিচ্ছি এই দিক বরাবর স্রোত আছে নদীর জলের, সেটাকে ধরে নিচ্ছি ইউ ভেক্টর। দেখো যদি এ পয়েন্ট থেকে সে বি পয়েন্টে যেতে চায়, সে চাইছে এইদিকে, কিন্তু নদীতে যে জলের স্রোত আছে সেটা কিন্তু এইদিকে আছে, তাহলে তাকে নিয়ে যাবে কোথায়? সে যখন চাইছে সোজাসুজি যেতে অ্যাকচুয়ালি সে দেখা যাবে এরকম কোন একটা পয়েন্টে এসে পৌঁছাবে, এটাকে আমরা ডব্লিউ ভেক্টর ধরে নিচ্ছি। তাহলে ডব্লিউ ভেক্টর সমান আমরা কি লিখতে পারি প্লেন যোগের মতো করে, ভেক্টর যোগ যেমন হয় ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর, তাহলে ডব্লিউ ইকুয়ালস টু রুট ভি স্কয়ার প্লাস ইউ স্কয়ার প্লাস 2uv cos আলফা। এইটা যদি আলফা হয় তাহলে এটা 90 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি, তার মানে ডব্লিউ ইকুয়ালস টু রুট ভি স্কয়ার প্লাস ইউ স্কয়ার। ওকে, এবার দেখো সে যদি চায়, কিন্তু এই ক্ষেত্রে দেখো সে কিন্তু এ পয়েন্ট থেকে ধরে নিচ্ছে সি পয়েন্টে পৌঁছাচ্ছে,
যেটা কিন্তু শর্টেস্ট ডিস্টেন্স নয়, সেটা কিন্তু অনেকটা বেশি ডিস্টেন্স পৌঁছাচ্ছে, ঠিক আছে। কিন্তু সে চাইছে এ থেকে বি পয়েন্ট, নদীর এক পার থেকে আরেক পারে যাওয়ার জন্য সব থেকে যে কম দূরত্ব সেটাই হচ্ছে গিয়ে যেতে চাইছে। তাহলে তাকে কি করতে হবে না, তাকে এই দিক বরাবর যে ভি বেগ নিয়ে সে সোজাসুজি যাচ্ছিল সেটা না গিয়ে তাকে সামথিং কিছু একটা কোণ করে, এই যে অক্ষটা আছে এই লাইনের সঙ্গে সামথিং কিছু একটা কোণ করে তাকে ভি বেগ নিয়ে এই দিকে হচ্ছে আসতে হবে। যদি এই কোণটাকে আমি ধরে নিই থিটা, তাহলে এখন এই যে ভি ভেক্টর যেটা আছে এর দুটো উপাংশ, মানে এখন সে কি চাইছে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে, তাহলে তাকে ভি বেগ নিয়ে এই দিকে আসতে হবে, দিলে তাকে স্রোত ঠেলে নিয়ে গিয়ে বি পয়েন্টে পৌঁছে দিবে। তাহলে এই ভি ভেক্টরে আমরা দুটো উপাংশ নিচ্ছি, একটা হচ্ছে গিয়ে ভি সাইন থিটা আর এই দিক বরাবর হচ্ছে গিয়ে ভি কস থিটা। আমরা জানি যে থিটা যে অক্ষের সঙ্গে টাচ হয়ে থাকে সেখানে আমরা কস থিটা নিয়ে নিই। আচ্ছা, এবার দেখো বলা হচ্ছে যে এই যে থিটাটা আমাকে এমন ভাবে নিতে হবে যাতে এই উপাংশটার সঙ্গে এই ইউ যে ভ্যালুটা আছে সেম হয়ে যায়। তাহলে কি হবে, এই ভি সাইন থিটা আর ইউ একে অপরকে ভ্যানিশ করে দিবে, এটা অপোজিট আছে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে ভি সাইন থিটা ইকুয়ালস টু ইউ বা সাইন থিটা ইকুয়ালস টু ইউ বাই ভি। তার মানে ইউ এবং ভি এর উপর ডিপেন্ড করে আমরা কত থিটা নিব সেটা কিন্তু বুঝতে পারছি। ওকে, যদি ইউ এবং ভি এর ভ্যালু আমরা জানি তাহলে কিন্তু থিটার ভ্যালু বের করতে পারব। এবার দেখো যদি আমরা দেখছি কি টাইম কত লাগবে, টাইম সমান তাহলে কি হবে, যদি টি ডট ধরি আমি দূরত্ব বাই সময়, তাহলে দূরত্ব কত, দূরত্ব আমি এ থেকে বি তে যেতে চাইছি, তার মানে দূরত্ব কত না এল। এ থেকে বি তে আমাকে কোন বেগটা নিয়ে যাচ্ছে, না ভি নিয়ে যাচ্ছে না ভি সাইন থিটা নিয়ে যাচ্ছে, আমাকে অ্যাকচুয়ালি কে নিয়ে যাচ্ছে, আমাকে নিয়ে যাচ্ছে ভি কস থিটা, কারণ ভি কস থিটাই এই লাইন বরাবর আছে। তাহলে অ্যাকচুয়ালি এখানে বেগ বলতে শুধু ভি হবে না, হয়ে যাবে কি ভি কস থিটা। এবার দেখো এটা আমরা কোন ক্ষেত্রে বার করলাম, যখন আমি শর্টেস্ট ডিস্টেন্স যেতে চাইছি। আবার এই যে টাইমটা বার করলাম এই টাইম থেকেই দেখো আমরা মিনিমাম টাইমে পৌঁছাতে পারি। কখন, দেখো যখন থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি হয়ে যাচ্ছে তখন cos থিটা ইকুয়ালস টু 1 হয়ে যাচ্ছে। থিটা 0 মানে কি, তাকে এই দিক বরাবর যেতে হবে, তার মানে cos থিটা 1 মানে যেটা হর আছে এটা সব থেকে হাইয়েস্ট হচ্ছে, আর এটা যখন হাইয়েস্ট হবে টি ডট তখন হচ্ছে গিয়ে সব থেকে লোয়েস্ট হয়ে যাবে, আর এটা 1 হয়ে গেলে এল বাই ভি। তাহলে যেটা আমরা মিনিমাম বার করেছিলাম সেটা এখানেও দেখতে পাচ্ছি একই জিনিসই হচ্ছে। ওকে, এটা গেল নদীতে নৌকার গতি। স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ কি জিনিস, একটা ভেক্টরকে আমরা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এইভাবে হচ্ছে গিয়ে প্রকাশ করব। কিভাবে, তার আগে আমাদেরকে দেখতে হবে যে অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর কি জিনিস। ওকে, ধরে নাও কোন একটা পয়েন্ট আছে, ধরো পি পয়েন্ট, এই পি পয়েন্টটাকে যদি আমরা স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করি তাহলে আমরা কি দেখেছি, যদি এটা এক্স অক্ষ হয়, এটা ওয়াই অক্ষ হয়, এটা জেড অক্ষ হয়, তাহলে এই পি পয়েন্টের ভ্যালু থাকবে এক্স ওয়াই জেড। আমরা একমাত্রিক গতিতে এটা দেখেছি। অবস্থান ভেক্টর কি জিনিস না, এই যে আমি কোঅর্ডিনেট সিস্টেমটা হচ্ছে এই যে ফ্রেম অফ রেফারেন্সটা আঁকলাম, তার যে মূল বিন্দু আছে সেখান থেকে পি পয়েন্ট পর্যন্ত যে লাইন টানলাম এটাকে যদি আমি আর ভেক্টর ধরি তাহলে এই আর ভেক্টরটাই হচ্ছে গিয়ে পজিশন ভেক্টর। এটাকে আমরা লিখবো কেমন হবে, এখানে কি দেখতে পাচ্ছি এক্স ওয়াই ভ্যালু কত আছে না এক্স ওয়াই জেড, তাহলে আর ভেক্টর ইকুয়ালস টু হয়ে যাবে এক্স আই ক্যাপ। আই ক্যাপ কেন, এই যে এক্স ভ্যালুটা আছে, দেখো এই যে এক্স ভ্যালুটা আছে এটা আর ভেক্টরের এক্স বরাবর ভ্যালু কত, এটাই হচ্ছে কি সেই এক্স, এটা এক্স অক্ষ বরাবর আছে তো এটাকে আমরা এক্স আই ক্যাপ লিখলাম, প্লাস একই রকম ভাবে ওয়াই অক্ষ বরাবর থাকবে, একই রকম ভাবে জেড অক্ষ বরাবরও থাকবে, তাহলে ওয়াই জে ক্যাপ
প্লাস জেড কে ক্যাপ। এইটা হচ্ছে গিয়ে অবস্থান ভেক্টর। বা এইরকম ভাবেই আমরা কি করতে পারি, একটা ভেক্টরকে স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করতে পারি। আমরা জানি এক্স অক্ষ বরাবর যে ইউনিট ভেক্টর হয়, একক ভেক্টর হয়, সেটাকে আমরা আই ক্যাপ লিখি। ওয়াই অক্ষ বরাবর যেটা হয় সেটাকে আমরা জে ক্যাপ লিখি, আর জেড অক্ষ বরাবর যেটা হয় সেটাকে আমরা কে ক্যাপ লিখি। এবার দেখো তোমাকে বলছে যে এই যে আর ভেক্টরটা আছে এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষের সঙ্গে কত কোণ করে আছে। ধরে নিচ্ছি আলফা, বিটা আর হচ্ছে গিয়ে গামা। ঠিক আছে, তাহলে কি করে বের করবো এই কোণগুলো? সূত্র হচ্ছে গিয়ে কস আলফা সমান, দেখো আমি একটা দেখাচ্ছি। কস আলফা সমান কি হয় না, যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ ধরি, দেখতে পাচ্ছি একটা সমকোণী ত্রিভুজ, এটা এইটা এইটা সমকোণী ত্রিভুজ, তাহলে কি হয় ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি বলতে কোনটা, এইটা মানে এক্স, আর অতিভুজ বলতে কোনটা না আর নিজে, মানে আর এর যে ভ্যালু মানে অনলি আর, তাহলে এটা হচ্ছে কি আমাদের আর। একই রকম ভাবে কস বিটা সমান ওয়াই বাই আর, আর কস গামা সমান জেড বাই আর। ধরো তোমাকে বলেছে দুটো পয়েন্ট দিয়েছে, এ পয়েন্ট, এটার ধর একটা বলা আছে x1 y1 z1, তার স্থানাঙ্ক দেওয়া আছে। আর একটা ধরো বলেছে তোমাকে বি পয়েন্ট, এর স্থানাঙ্ক দেওয়া আছে x2 y2 আর z2। বললো তোমাকে যদি বলে এ বি ভেক্টর বের করো, এ বি ভেক্টর, তাহলে কি করবে? সবার আগে তো হচ্ছে স্থানাঙ্ক আমরা টেনে দিব, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। সবার আগে আমরা এই যে এ পয়েন্টটা আছে এর অবস্থান ভেক্টর বার করব, সেটাকে আমরা ধরে দিয়ে দিচ্ছি আর এ ভেক্টর। যেটা বি পয়েন্ট আছে তার অবস্থান ভেক্টর বের করবো, সেটাকে আমরা বলছি আর বি ভেক্টর। এটা আমরা লিখতে পারি একদম যে হচ্ছে কি আর এ ভেক্টর সমান x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ, এরকম ভাবে লিখতে পারি। তো আর এ সমান, আর এ ভেক্টর সমান আমি লিখে দিচ্ছি ধরো x1 i ক্যাপ, y1 j ক্যাপ আর z1 k ক্যাপ। একই রকম ভাবে তোমাকে বলেছে এখানে লিখে দিচ্ছি এ বি ভেক্টর। একই রকম ভাবে আর বি ভেক্টর সমান x2 i ক্যাপ, y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ। ওকে, এবার আমাকে বলেছে কি এ বি ভেক্টর, তার মানে এই রকম হচ্ছে কি ভেক্টরটা এ থেকে বি এর দিকে। তাহলে এর আর এ যেটা আছে, আর এ ডাইরেকশন এই দিকে, আর বি যেটা আছে তার ডাইরেকশন হচ্ছে কি এই দিকে। এবার দেখতে পাচ্ছি এটা একটা ত্রিভুজের মতো হয়ে গেছে। এখন আমরা ত্রিভুজ সূত্র অলরেডি জানি যে পরপর যে দুটো বাহু থাকবে, তাহলে পরপর কি আছে দেখো, একটা হচ্ছে কি আর এ, তার ঠিক একই অর্ডারে আছে এ বি, তাহলে আমি লিখতে পারি তার অপোজিট অর্ডারে যেটা থাকবে সেটা আমার লব্ধি ভেক্টর। তাহলে সেই সূত্র অনুযায়ী লিখতে পারি আর বি ইকুয়ালস টু হচ্ছে কি আর এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর। তার মানে এ বি ভেক্টর ইকুয়ালস টু আর বি ভেক্টর মাইনাস আর এ ভেক্টর। তো তোমাকে যখনই কোনো হচ্ছে গিয়ে এরকম দুটো পয়েন্ট দিবে এবং তাদের মধ্যে ভেক্টর বের করতে বলবে, তুমি আগে দেখবে যে এখানে কি ভেক্টর বলেছে, এ থেকে বি নাকি বি থেকে। যদি এ বি থাকে তাহলে এ থেকে বি, তাহলে কি হবে লাস্টের যে পয়েন্ট থাকবে তার অবস্থান ভেক্টর মাইনাস মানে অন্তিম পয়েন্টের অবস্থান ভেক্টর মাইনাস প্রাথমিক পয়েন্টের অবস্থান ভেক্টর। যদি আমি এটাকে ভ্যালু বের করতে চাই তাহলে কি হবে, এটা কি লিখতে পারি, যদি বিয়োগ করি তাহলে দেখো x1 মাইনাস x2 i ক্যাপ প্লাস y1 মাইনাস y2 j ক্যাপ প্লাস z1 মাইনাস z2 k ক্যাপ। তাহলে এটা হচ্ছে কি আমাদের এ বি ভেক্টর। এখন এই যে এ বি ভেক্টরটা আছে এর যদি আমরা ভ্যালু বার করতে চাই তাহলে কি হবে না, মড অফ এ বি ভেক্টর কত হবে আমরা জানি। সূত্র কি হয়, এই যে ধরো আর ভেক্টর ছিল, এই আর এর যদি আমরা ভ্যালু বার করতে চাই তাহলে আর এর ভ্যালু আর আর বা মড অফ আর ভেক্টর সমান হয়ে যায় রুট এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। তাহলে এখানেও একই রকম ভাবে হবে রুট x1 মাইনাস x2 তার হোল স্কয়ার, y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, z1 মাইনাস z2 তার হোল স্কয়ার।
এবার আমি যদি আমার পরীক্ষায় যদি কোশ্চেন দেয় এরকম, এই যে এবি ভেক্টরটা যেটা আছে মানে এইটা, এটার আলফা বিটা গামা বার করো। তো একই রকম ভাবে আমরা লিখবো যে cos আলফা ইকুয়ালস টু, এখানে কি লিখেছি x বাই r, আর মানে এটা x বাই r, তাহলে এখানে x এর জায়গায় অ্যাকচুয়ালি কি আছে, এখানে x এর জায়গায় দেখো এই যে x1 মাইনাস x2 আছে, তাহলে এখানে লিখে দিব x1 মাইনাস x2 বাই এখানে কি আছে r, এখানে r বলতে কোনটা না হচ্ছে কি ab ভেক্টর, মানে ab বলতে মড অফ ab ভেক্টর, তাহলে মড অফ ab ভেক্টর যা আসবে সেটা। একই রকম ভাবে আমরা cos বিটা বার করব, cos গামা বার করব, এগুলা করার সময় কি বলা হয় না কোসাইন, ঠিক আছে, কোসাইনের ভ্যালু বার করতে বলে। তো এই হচ্ছে কি আমাদের স্থানাঙ্কের সাহায্যে ভেক্টর। এতক্ষণ যা যা করেছি সবকিছু কিন্তু ভেক্টর যোগের উপর ডিপেন্ড করে। এবার আমরা ভেক্টরের গুণ করব। তো ভেক্টর প্রোডাক্ট কত রকমের আছে, দু রকমের আছে। একটা হচ্ছে গিয়ে স্কেলার প্রোডাক্ট, বা এটাকে আমরা ডট প্রোডাক্টও বলতে পারি, আরেকটা হচ্ছে গিয়ে ভেক্টর প্রোডাক্ট, বা এটাকে আমরা ক্রস প্রোডাক্টও বলতে পারি। ওকে, এই দুটোকে আমি একসঙ্গে করছি যাতে তোমরা পার্থক্যটা সহজে বুঝতে পারো। দেখো স্কেলার প্রোডাক্ট কি, যদি এ ভেক্টর ডট বি ভেক্টর লিখি, অ্যাকচুয়ালি কি করছি এ এবং বি ভেক্টরের আমরা গুণ করছি, তাহলে এদের যে গুণফল যেটা আসবে সেটা কি আসবে, আমরা লিখতে পারি এ বি কস থিটা। এখানে কোনো ভেক্টরের কিছু গল্প আছে, দেখতে পাচ্ছি কোনো ভেক্টরের কোনো গল্পই নেই। তার কারণ কি লেখাই আছে দেখো স্কেলার প্রোডাক্ট, মানে যে প্রোডাক্টটা আসবে গুণফল যেটা আসবে ওটা কিন্তু কোনো ভেক্টর হবে না, গুণ করার পর যা আসবে সেটা কিন্তু একটা স্কেলার রাশি হয়ে যাবে। তো এইটা হচ্ছে কি আমাদের এ বি কস থিটা হচ্ছে কি স্কেলার রাশি, আর স্কেলার রাশির কি থাকে অনলি মান, তাই এখানে যখন শুধু মান আছে, এ বলতে এ ভেক্টরের মান, বি বলতে বি ভেক্টরের মান, কস থিটা মানে থিটা কি না এ এবং বি এর মধ্যে যে কোণ ছিল। এক্সাম্পল আমরা একটা বলতে পারি যেরকম ধরো w ইকুয়ালস টু f ভেক্টর ডট s ভেক্টর, এটা একটা এক্সাম্পল। আমরা জানি কার্য সমান বল ইনটু সরণ হয় f ভেক্টর ডট s ভেক্টর, যেখানে f ও ভেক্টর রাশি আর s ও ভেক্টর রাশি, কিন্তু s ফর সরণ বা ডিসপ্লেসমেন্ট, কিন্তু এই দুটো ভেক্টর রাশির গুণ হতে কি আসছে কার্য বা ওয়ার্ক, যেটা কি একটা স্কেলার রাশি। কারণ কি গুণ হচ্ছে ডট প্রোডাক্ট বা ডট গুণফল বা স্কেলার গুণফল হচ্ছে। ওকে, আচ্ছা এখানে দেখো ভেক্টর প্রোডাক্টে দেখো যদি আমরা লিখি ভি ভেক্টর, সরি ভি বলছি, এ ভেক্টর ক্রস বি ভেক্টর যদি আমরা লিখি, তাহলে অ্যাকচুয়ালি কি হবে না এ বি সাইন থিটা ডট এন ক্যাপ। কারণ দেখো এখানে ব্র্যাকেটও করতে পারি, এই ডট বলতে কোনো ডট গুণফল না, এটা হচ্ছে জাস্ট এমনি প্লেন গুণ আছে, ঠিক আছে। এন ক্যাপ কেন দিচ্ছি, কারণ দেখো এখানে বলা আছে ভেক্টর প্রোডাক্ট, কারণ এখানে এমন দুটো ভেক্টরের আমি গুণ করছি যাদের গুণফলও একটা ভেক্টর আছে। তো এইটা তো গেল শুধু মান ম্যাগনিটিউড, আমরা জানি যে কোনো ম্যাগনিটিউডের সঙ্গে একটা ইউনিট ভেক্টরকে গুণ করলে গিয়ে সেটা টোটাল একটা ভেক্টর হয়। আমরা শিখেছিলাম এ ভেক্টর ইকুয়ালস টু এ ইনটু এ ক্যাপ, তো সেম জিনিসই এখানে হয়েছে। এবারে এখানে একটা জিনিস দেখতে হবে যে নতুন যে ভেক্টরটা এলো, মানে গুণ করার পরে যে নতুন ভেক্টরটা এলো প্রোডাক্ট যে ভেক্টরটা, তার ডাইরেকশন কোন দিকে হবে। দেখো যদি এইটা এ ভেক্টর হয়, এইটা যদি বি ভেক্টর হয়, কি করেছি এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, আচ্ছা উল্টো করে দিই, এটা বি করে দেই, আজকে এ করে দেই, এ ভেক্টর ক্রস বি ভেক্টর। এ এবং বি এই দুটো মিলে একটা প্লেন হবে। এই প্লেনটা যদি আমি ধরে নিই যে বোর্ডের সঙ্গে আছে একই সঙ্গে,
তাহলে এই যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর যে নতুন যে প্রোডাক্টটা এলো এর ডাইরেকশন এই তলের সঙ্গে সবসময় লম্ব হবে, লম্ব হবে এদিকেও হতে পারে বা উল্টো দিকে লম্ব হবে হতে হবে। ওকে, তো এটা হচ্ছে কি আমাদের ক্রস প্রোডাক্ট। এর যদি ভ্যালু বার করতে চাই মানে মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু কি হয়ে যাবে, তখন হয়ে যাবে অনলি এ বি সাইন থিটা, কারণ তখন এন ক্যাপিটাল লিখবো না, আমি তো মড করে দিয়েছি মানে অনলি ম্যাগনিটিউডটাই চাইছি। ওকে, এবার দেখো যদি আমি এখানে করি, ধরে নিচ্ছি এ ভেক্টর ডট, আচ্ছা এ ভেক্টর পারপেন্ডিকুলার হচ্ছে কি বি ভেক্টর, বলছে যদি এই দুটো ভেক্টর পারপেন্ডিকুলার হয় তাহলে কি হবে, তাহলে কি হয়ে যাবে না, তখন আমরা লিখতে পারি এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু থিটার জায়গায় কি 90 হবে, cos 90 মানে কত 0, তাহলে আলটিমেটলি 0। মানে যদি দুটো ভেক্টর এমন হয় যে যারা পারপেন্ডিকুলার আছে তাহলে তাদের ডট গুণফল সবসময়ের জন্য 0 হবে। কিন্তু এখানে দেখো যদি আমি হচ্ছে গিয়ে কি করতে পারি না, এ ভেক্টর পারপেন্ডিকুলার বি ভেক্টর হয়, এখানে কিন্তু মড অফ এ ক্রস বি কিন্তু অনলি এ বি হবে, কারণ cos 90 ইকুয়ালস টু 1। ঠিক আছে, পার্থক্যগুলো ভালো করে দেখবে। নেক্সট হচ্ছে যদি আমি বলি এ ভেক্টর প্যারালাল বি ভেক্টর, তখন থিটা ইকুয়ালস টু কত 0 হবে। ওকে, তাহলে কি হবে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান তখন অনলি হয়ে যাবে এ বি, cos 0 এর ভ্যালু হচ্ছে কি 1 হবে। কিন্তু এখানে দেখো যদি এখানে প্যারালাল হয়, এই জিনিসটা যদি এখানে হয় তাহলে কিন্তু হবে এ মড অফ এ ক্রস বি ইকুয়ালস টু তখন হয়ে যাবে অনলি 0, কারণ এখানে তখন sin 0 এর ভ্যালু হয়ে যাবে 0। ওকে, এবার দেখো যদি আমি লিখি যে দুটো ভেক্টর একই ভেক্টর, একটা এ ভেক্টর আর একটা যেটা বি আছে সেও হচ্ছে কি এ ভেক্টরের মতো, দুটো যদি সেম ভেক্টর ইকুয়াল ভেক্টর হয় তাহলে কি হবে না এ ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়ালস টু এ ইনটু এ cos, cos কত হবে, দুটো যদি সেম ভেক্টর হয় তাহলে তাদের মধ্যে কোণ কত হবে না 0 হবে, তাহলে cos 0 এর মান হচ্ছে 1, তার মানে অনলি a স্কয়ার হয়ে যাবে। আর এখানটাতে আমরা দেখতেই পাচ্ছি এখানে দুটো সেম ভেক্টর মানেই হচ্ছে গিয়ে এর এখানে অ্যান্সার কত হবে, মড অফ এ ক্রস এ সমান কত হবে না, একই ভেক্টর যদি হয়ে যায় তাহলে অ্যাকচুয়ালি প্যারালাল হচ্ছে, অ্যান্সার তোমার হয়ে যাবে কত না 0, কারণ অ্যাঙ্গেল যখন 0 হয়ে যাবে sin 0 এর মান 0, আলটিমেটলি হয়ে যাবে 0। ওকে, নেক্সট দেখো যদি আমরা লিখি একক ভেক্টরের ক্ষেত্রে, আমরা তিন প্রকারের একক ভেক্টর দেখেছি, একটা আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, তিনটে অক্ষ বরাবর আছে। যদি আমরা আই ক্যাপ ডট আই ক্যাপ করি তাহলে কি আসবে, দেখো কি আসবে না, আই ক্যাপের ভ্যালু কি আছে এ বি cos থিটা, তাহলে আই ক্যাপের ভ্যালু কত 1, ইউনিট ভেক্টরের মান কত 1 হয় সবসময়, ইনটু আবার আই ক্যাপ মানে 1 cos, দুটোই যদি আই ক্যাপ হয় তাহলে দুটো একই দিকেই আছে, তাহলে কোণ কত হবে না 0 ডিগ্রি, তাহলে আলটিমেটলি 1 আসবে। কিন্তু এখানে দেখো যদি আমি আই ক্যাপ ক্রস আই ক্যাপ করি তাহলে 1 ইনটু 1 sin 0 আসবে, তাহলে আলটিমেটলি 0, যেটা আমরা এখানে অলরেডি দেখিয়েছি। কিন্তু যদি আমি এখানে করি আই ক্যাপ ডট জে ক্যাপ তাহলে কিন্তু আসবে 1, জে ক্যাপের ভ্যালু 1 cos আই ক্যাপ জে ক্যাপ, তাহলে একটা হচ্ছে কি x অক্ষ বরাবর, একটা জে ক্যাপ মানে y অক্ষ, তাহলে কোণ কত হবে 90 ডিগ্রি, তার মানে cos 90 মানে হচ্ছে কি 0, তাহলে আলটিমেটলি এখানে 0 চলে আসবে। কিন্তু এখানে দেখো যদি আমি আই ক্যাপ ক্রস জে ক্যাপ করি তাহলে 1 ইনটু 1 sin 90 মানে 1, আলটিমেটলি এখানে কিন্তু 1 আসবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট যদি আমি বলি যে এ ভেক্টর সমান হচ্ছে গিয়ে x i ক্যাপ প্লাস x i ক্যাপ নয়, ওটা ধরবে x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ, আর একটা ধরো b ভেক্টর ইকুয়ালস টু x2 i ক্যাপ y2 j ক্যাপ প্লাস z2
কে ক্যাপ। ওকে, এবার আমাকে বলা হলো যে বার করো যে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান কত হবে। তাহলে আমরা কি করতে পারি না, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু, দেখো x1 i cap y1 j cap plus z1 k cap dot x2 i cap y2 j cap plus z2 k cap। এবার দেখো সবার প্রথম তো আমরা এইটার সঙ্গে এইটা গুণ করব, তাহলে কি আছে x1 into x2, তো সবার আগে আমরা x1 into x2 লিখব। তার সঙ্গে সঙ্গে আমাকে i cap dot i cap ও করতে হবে। i cap dot i cap যদি করি তাহলে কি আসবে না 1, তাহলে এখানে অ্যাকচুয়ালি x1 এবং x2 থাকবে, বাকি তো 1 হয়ে গেছে। আচ্ছা এবার দেখো এইটার সঙ্গে আমরা আবার এটা গুণ করব, যেমন গুণ হয় আমরা করব। তাহলে দেখো x1 into y2 আসছে, তার সঙ্গে কি আসছে i cap dot j cap। এখন দেখো i cap dot j cap মানে কিন্তু 0, তো আলটিমেটলি সেটা 0 হয়ে যাবে। তার মানে কি যখনই দুটো আলাদা আলাদা ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট করছি তখন সেগুলো সবই 0, শুধু কোনগুলো বেঁচে থাকবে যখন সেম আমরা ইউনিট ভেক্টরের গুণ করব বা ডট প্রোডাক্ট করব। তাহলে অ্যাকচুয়ালি কোনগুলো পড়ে থাকবে না, এখানে দেখো i cap এখানে সেরকম j cap থাকলে কি হবে না y1 y2 আর লাস্টে z1 z2, তো এইটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। এখানে দেখো কোনো i cap j cap k cap কিছু নেই, তার মানে এটা হচ্ছে স্কেলার রাশি, যেটা আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে স্কেলার প্রোডাক্টে স্কেলার রাশি আসবে যদি আমরা দুটো ভেক্টর রাশিকে গুণ করি। কিন্তু এইখানে দেখো একটু জটিল হবে। এখানে আমরা কি করব, যখন এই সেম দুটোই থাকবে, এখানেও যা আছে এখানেও সেম, কিন্তু এখানে আমাকে কি করতে হবে a ভেক্টর ক্রস b ভেক্টর, তখন আমরা কি করব এই নিয়মে ম্যাট্রিক্সের যে নিয়ম হয় সেই ডিটারমিনেন্টের নিয়মে আমরা করব। একটা হচ্ছে i cap j cap k cap, আর এখানে থাকবে হচ্ছে কি x1 x2 নয় y1 z1, আর এখানে x2 y2 z2। আচ্ছা এটা করার জন্য আমি একটু মুছি, নাহলে এত জায়গা নেই, এইখানটাই মুছে দিচ্ছি। তাহলে কি করব না, যেমন হয় নিয়ম আমরা জানি, সর্বপ্রথম i1 কে নিচ্ছি, তো যখন i1 নেব তখন এই লাইন আর এই লাইন বাদ যাবে, পরে থাকবে y1 z2। ওকে, y1 z2 তার সঙ্গে y2 z1 মাইনাস y2 z1। নেক্সট আমরা নিচ্ছি কি না মাইনাস j cap নিয়ে নিচ্ছি, তাহলে কি হবে এই লাইন আর এই লাইন বাদ যাবে, পরে থাকবে x1 z2 মাইনাস x2 z1 প্লাস k cap যদি নেই তাহলে এই লাইন আর এই লাইন বাদ যাবে, x1 y2 মাইনাস x2 y1। বাস এটা হচ্ছে আমাদের ভ্যালু পড়ে থাকবে। দেখতেই পাচ্ছি এখানে i cap j cap k cap আছে, তার মানে ভেক্টর রাশি যখন আমরা গুণ করছি যদি ভেক্টর প্রোডাক্ট করি তখন সেটা ভেক্টর রাশি হবে। ওকে, তো আজ আমাদের এই পর্যন্ত থাকবে। আশা করি আজ আমি যা যা বোঝালাম তোমরা ঠিকঠাক ভাবে বুঝতে পেরেছো। এরপর তোমাদের কোন কোন টপিকের উপর ভিডিও লাগবে তোমরা অবশ্যই আমাকে সাজেশন দিও, কমেন্টে জানিও। আর হ্যাঁ, যদি আজকের ভিডিওটা আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, ও হ্যাঁ বন্ধুদেরকে শেয়ার করতে কিন্তু ভুলবে না। ওকে, তো মন দিয়ে পড়াশোনা করতে থাকো। থ্যাংক ইউ সো মাচ।